আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবার কোনো অপারেশন হয়েছিল না মেহরিমা। ডক্টরগুলো আয়রা চৌধুরীর থেকে টাকা খেয়ে বাবার অপারেশন না করে শুধুমাত্র বুক কেটেই সেলাই করে দিয়েছিল। ইভেন ট্রিটমেন্ট অবধি ভুল দেওয়া হয়েছিল। বাবাকে প্ল্যান অনুযায়ী মেরে ফেলা হয়েছে। ওনার খুনি পরোক্ষভাবে আয়রা চৌধুরী এবং আব্রাহাম তালুকদার। আমি মেরে দিয়েছি টাকা লোভী ওই জানোয়ারগুলোকে। এর জন্য তোর কাছে আমি কৈফিয়ত দেব না। মাধবীর খুনি অ্যামেলিয়া অ্যান্ড অলিভিয়া। ওই দিন ওই গাড়িতে ওরা দুজন ছিল এবং প্ল্যান কৌশিক তালুকদারের। অলিভিয়াকে আমি মেরেছি এটা তুই জানিস, কিন্তু অ্যামেলিয়া ওকে তাইফ মেরেছে, জায়ান নয়। সহযোগিতা করেছে মা এবং অমিত সাহা। সিসিটিভি ফুটেজ অফ হওয়ার পরের কাহিনী পাল্টেছে। সিসিটিভি ভিডিও কাটসাট করা হয়েছে। মাধবীর কবরে মাথা রেখেছিল তাইফ। ওই ট্রাক ড্রাইভারকেও তাইফ মেরেছে। আমার ভাই তার বুক চেপে রাখা দীর্ঘদিনের প্রতিশোধ নিয়েছে। আর অ্যামেলিয়ার বডিটা মা কেটে টুকরো টুকরো করে চৌধুরী বাড়ির পেছনে পুকুরে ফেলে দিয়েছে। এতদিনে মাছের পেটে হজম হয়ে গেছে। মা কিন্তু সেই কিশোরী বয়সে এক পশুর প্রাণ নিয়েছে। অতসী শেখের নামমাত্র হাজব্যান্ড আয়মান চৌধুরীর এক নরপশু বন্ধু, যে মায়ের সম্ভ্রম হানি করতে চেয়েছিল। মা শুধু একজন নারী নয় অ্যানাবেলা, মা দুর্বার তেজস্বী ফুলিঙ্গ। আমি মনে করি প্রতিটা মেয়ের মায়ের মতো হওয়া উচিত। আর কি জানতে চাস জান? সবটা তো জানিয়ে দিলাম আজ তোকে। কিছু বলি না বলে কত শত অভিমান তোর। তো এখন অভিমান কমেছে নাকি আরো বেড়েছে অ্যানাবেলা? ও হ্যাঁ, বাগান বাড়িতে তোকে আমার হিংস্র রূপ দেখিয়েছিল জায়ান। সবটা কৌশিক তালুকদারের কথা মতোই। পরবর্তীতে কৌশিকের একটা ডিল জায়ানের একটু ভুলের জন্য ক্যান্সেল হয়। ওর বোনকে কৌশিক নিজের লোক দিয়ে কিডন্যাপ করে রেপ করিয়ে নির্যাতন করে মেরেছে। জায়ানের হয়ে তাদের শাস্তি আমি দিয়েছি, তাই তো জায়ান আমার পক্ষে কাজ করছে। ইভেন জায়ান নিজেই আমাকে মাধবের খুনিদের ধরতে সহযোগিতা করেছে। আমার জন্মদাত্রী মা, উনি একজন সাইকোপ্যাথ নারী। শ্রেয়া চৌধুরী একজন মানসিকভাবে অসুস্থ মানুষ, ঠিক তোর পরীর বাবার মতোই। সে একমাত্র তার ভালোবাসা আরিফ চৌধুরী ব্যতীত আর কিছুই দেখে না এই জগতে। তাই তো ওনাকে সহজেই নিজেদের কার্যসিদ্ধিতে ব্যবহার করতে পারে ওই পশুগুলো। আমার অ্যানাবেলা, তুই এই মুহূর্তে আমাকে খুব ঘৃণা করছিস, তাই না? তোর নেত্র যুগলে এক আকাশ ছোঁয়া ঘৃণা শুধুমাত্র তোর পরীর বাবার জন্য দৃশ্যমান। তোকে নাকি মা সবসময় সত্যের পথে চলার শিক্ষা দিয়েছে, পাপ সহ পাপীকে নির্মূল করতে শিখিয়েছে। পারবি আমাকে মেরে দিতে? হাত কাঁপবে না তোর? বুক ব্যথা হবে না? আমার পাপ কি খুব বেশি অ্যানাবেলা? আমি যে এই পাপ নিয়ে তোর সাথে যুগ যুগ ধরে মাঝতে চেয়েছিলাম, কিন্তু লোকমুখে প্রচলিত পাপ তার ভাব কেউ ছাড়ে না। আমার পরিণতিও হয়তো অমনই হবে। আমাদের শেষটা কি একটু সুন্দর হতে পারতো না অ্যানাবেলা? তোকে কি অতি সাধারণ কোনো এক হৃদিত ভালোবাসতে পারতো না? কেবলমাত্র হৃদিতই হতো, কোনো হৃদিত চৌধুরী নয়। এই নামের প্রতি এক পৃথিবী সমঘৃণা আমার। হৃদিত চৌধুরী কি কোনো এক অবনী শেখের গর্ভ থেকে জন্মগ্রহণ করতে পারতো না? হৃদিত চৌধুরী কি একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে পারতো না? হৃদিত চৌধুরী তো কখনো এত এত টাকা ক্ষমতা চেয়েছিল না। তাহলে সৃষ্টিকর্তা হৃদিত চৌধুরীকে এতটা বিলাসবহুল পরিবারে কেন পাঠালেন, যেখানে কোথাও এক চিলতে মানসিক শান্তি নেই? আমি ভালো নেই অ্যানাবেলা। আমি এই জগতের মার পেছে ভীষণ ক্লান্ত। আচ্ছা অ্যানাবেলা, একজন পাপীকে সঙ্গ দিয়ে তার পাপিষ্ঠা নারী হলে পৃথিবীর নিয়ম কি খুব বেশি পরিবর্তন হবে? দিনের প্রভাকর কি রাতে উদয় হবে? রাতের চন্দ্রিমা কি ঘৃণায় মুখ লুকোবে মেঘেদের আড়ালে? শহরের রাস্তায় রাস্তায় কি কারফিউ জারি করা হবে? জল নিধের সুবিশালা অম্বুর পরিবর্তে কি অগ্নি প্রবাহ হবে? সত্যি কি এত এত পরিবর্তন হবে? তাই যদি না হয়, আমার হয়ে থেকে জানায় না বেলা। তোর হাতে মুক্তি পেতে আমি প্রস্তুত, কিন্তু তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্নগুলো যে কখনো পূরণ হবে না। মাহিরার মুখে বাবা ডাক শোনা হবে না। আরিফ চৌধুরীর থেকে একজন ভালো বাবা হওয়ার ইচ্ছা পুষেছি মনোগহীনে, সেই কিশোর জীবন থেকে। কিন্তু প্রকৃতি বোধ হয় সেই সুযোগটুকু আমাকে দিবে না। হৃদিতরা চাইলেও ভালো হতে পারে না, সেই সুযোগ তাদের দেয়া হয় না। শেষবারের মতো এই অপবিত্র মুখে তোকে ভালোবাসার কথা বলছি, রেগে যাস না কেমন? আমার জীবনে এত এত পাপের মাঝে একটা মাত্র পুণ্য হচ্ছে তোকে ভালোবাসা। আমার এই মিথ্যা জীবনে একমাত্র সত্য তুই অ্যানাবেলা।
আমার এই অপ্রাপ্তিময় জীবনে একমাত্র প্রাপ্তি শুধুমাত্র তুই আর মাহিরা। ভালোবাসি আমার লিটল কিটি, আমার সানশাইন, আমার অ্যাঞ্জেলা, আমার বাটারফ্লাই, আমার অ্যানাবেলা। সর্বোপরি ভালোবাসি আমার মাহিরার মাম্মাকে। একটা গান গাইতে খুব মন চাইছে। অ্যানাবেলা, জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আর কোনো ইচ্ছা অপূর্ণ না রাখাই শ্রেয় হবে। গেয়েই ফেলি। মেহেরিমা ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে চেয়ার থেকে ফ্লোরে আশ্রে পড়ে। মাথার চুল খামচে হাত পা ছড়ায় ছিটায় কাঁদে। বাতায়নের গ্রিলের ফাঁক দিয়ে সমীরের ঝাপটে সে মোমবাতির আবছা আলো নিভিয়ে দেয়। নিগুড় তমিস্টে মোড়ানো ঘরের পরিবেশ সময়ের সাথে পাল্লা দিয়ে মেহেরিমার কান্নার বেগ বাড়ে। বাইরে বৃষ্টি পড়ার শব্দের সাথে মেয়েটার কান্নার করুণ সুর মিলেমিশে বড় হৃদয় ভার শোনায়। কাঁদতে কাঁদতে মেহেরিমা আহাজারি করে বলে, আল্লাহ আমাকে এই জীবনে, আল্লাহ আমাকে এ কেমন জীবন দিলে, এ কেমন দোটানায় ফেললে আমায়। নিজ হাতে নিজের ভালোবাসা কিভাবে শেষ করব আমি? ওনাকে পাপী কেন বানালে? উনি শুধুমাত্র হৃদিত হয়ে কেন আসলো না আমার জীবনে? ওনাকে একটা সুন্দর জীবন কেন দিলে না? ওই সর্বহারা মানুষটার ওপর সবাই এত নির্দয় কেন হলো? আল্লাহ ওনাকে কেউ কেন বুঝলো না? আমার জীবনে কি প্রাপ্তি বলতে কিছুই রবে না? আমার ছোট্ট পরির জন্য কি আমি কিছুই করতে পারবো না? নিষ্পাপ পরীকে তুমি এই কোন পরিবারে পাঠালে? পরীকে হৃদিত চৌধুরীর মতো জীবন কেন দিলে আল্লাহ? আমার মেয়েটা তো নিষ্পাপ, নির্দোষ। দরজার সামনে অন্ধকারের মাঝে দাঁড়ানো অবনী শেখ মেয়ের হৃদয় বিদারক কান্নায় নীরবে চোখের পানি ফেলছেন। কিছু গল্পের শেষ কখনোই সুখকর হয় না, আমরা চাইলেও হয় না। অগ্নির দুর্বার ঝড়ে সব ধ্বংস হয়ে যায়। আচ্ছা, সবার শেষটা সুন্দর কেন হয় না? হৃদয়ে ভেদি কেন হয়? জীবনের শেষটা প্রাপ্তিতে মোড়ানো হলে খুব কি ক্ষতি হতো? তৎক্ষণাৎ আকাশ বাতাস ফুঁড়ে উত্তর ভেসে আসে, সব প্রাপ্তিতে ভালোবাসা থাকে না, কিছু সময় অপ্রাপ্তিতেও অগাধ ভালোবাসার সমাহার থাকে। অবনী শেখ সিক্ত বদনে মৃদু হাসলেন। পরপরই চোখ মুছে নিজের ঘরের দিকে ছুটলেন ছোট্ট পরিয়া কাজ। যদিও ঘরে বেশ পাওয়ারের একটা বাল্ব জ্বলছে। মেহেরিমাকে একা ছেড়ে দিলেন। কিছু কিছু সময় কান্ন হৃদগহীনে যন্ত্রণা লাঘব করে, সম্পূর্ণ না পারলেও কিছুটা কমাতে পারে। মেয়েটা মন খুলে কাঁদুক, তাতে যদি একটু কষ্ট কমে ক্ষতি কি? তারপর যার জিনিস সে এসে বুঝে নিক। জামিনের শেষ প্রহর। বাড়ির সামনে থাকা ফাঁকা জায়গায় দাঁড়ানো ইভান মির্জা। জায়গাটা ঠিক ফাঁকা না, গাছের মেলবন্ধনের সহিত তৈরি বাগান মতো। এখনো ফজরের আজান দেয়নি, সময় হয়ে এসেছে। কিছু সময়ের ব্যবধানে আজানের ধ্বনি শোনা যাবে। ইভানের হাতে জ্বলন্ত সিগারেট, ক্ষণে ক্ষণে অধর পল্লবের ভাঁজে ঠাঁই মিলছে সেটার। দুই নিবাদ্য গাছের ফাঁক ফোকর দিয়ে দৃশ্যমান আসমানে নক্ষত্রের মেলা বসেছে সেইখানে। সেদিন ছোট্ট পেনড্রাইভে কৌশিকের পরিচয় দেওয়া ছিল, কিন্তু সবটাই প্রমাণ ব্যতীত। ইভান বুঝেছে আগন্তুক সে ব্যক্তি ওকে শুধুমাত্র কুলু দিয়েছে। প্রমাণ ইভানকে জোগাড় করতে হবে, আর এটা কোনো ছোটখাটো মামুলি কাজ নয়, বেশ কাঠখড় পোড়াতে হবে ইভানকে। আগন্তুকের হাত অনেক বড়। ইভানের পার্সোনাল লাইফের সকল খবরাখবর তার নখদর্পণে, আর সেই পাওয়ারেই ইভানের দুর্বলতা চিহ্নিত করে থ্রেড দিয়ে ট্রাক ড্রাইভার সহ তার দুজন সহযোগীকে ছাড়িয়েছে। ইভান বাধ্য ছিল মুক্তি দিতে, না হলে নিজের বেঁচে থাকার শেষ সম্বল হারাতে হতো, যা ইভান কখনোই চায় না। দেশের জন্য কাজ করতে যেয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টানাটানি বেঁধে গেছে। এই নিয়ে উপরমহল কিংবা নিজস্ব একান্ত সহযোগী অমিত শাহকে অবধি কিছু জানতে পারছে না। আগন্তুকের নিষেধাজ্ঞা আছে। আগন্তুক ইভানকে সাহায্য করবে কেবলমাত্র কৌশিককে ধরতেই। ইভানও কম চায় না এর শেষ দেখে ছাড়বে। বদিত পায়ের গোড়ালিতে নিয়ে ঘুরে না। সন্দেহের তীর যাদের দিকে ছুঁড়েছে সেই তীর কখনো মিট যাবে না। জঞ্জাল গোড়া থেকে নির্মূল করবে ইভান। আর রইল বাকি কৌশিক তালুকদার ও তার বাবা মামুন তালুকদার। এদের শেষ দিন শীঘ্রই ঘনিয়ে আসছে। সময় উড়ার একটু উড়ে নিক। হাতে থাকা সিগারেট মাটিতে ছুঁড়ে ফেলা, পা দিয়ে পিষে কয়েকবার তর্জনী আঙ্গুল কপালে চালিয়ে পায়চারি করে, কিছু একটার হিসাব মেলায়, গভীর মনোযোগ জ্ঞাপন করে। সময় লাগে, কিন্তু শেষ পর্যন্ত মেলাতে সক্ষম হয়। আর তাতেই অধর জোড়ায় বাঁকা হাসি খেলে যায়। পাশে কারোর উপস্থিতি অনুভব করতেই ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে যায়। অমিত শাহ দাঁড়ানো, মুখমণ্ডল সতেজ, একেবারে ফ্রেশ হয়েই বেরিয়েছে। অমিত শাহ জিজ্ঞাসা করেন, কখন উঠেছে নাকি আজ ঘুমায়নি? এই কেস সলভ না করা অবধি আমার শান্তিতে ঘুম হবে না। তুমি 1 মাস যাবৎ ঠিক মতো ঘুমাও না ইভান। আর 1 মাস একটু কষ্ট করে একেবারে শান্তিতে ঘুম দেব। ইভানের কথা
অমিত শাহ ঠিক বোধগম্য হয় না, বুড়ো কুচকে তাকান। তোমার কথা বুঝলাম না। বাংলাতেই বলছি, হিন্দি কিংবা উর্দুতে বলিনি। ইভান কথা শেষ করতেই দূর হতে আজানের ধ্বনি গর্ণগোচর হয়। ও ঘরের দিকে পা বাড়ায়। ভাবুক অমিত শাহকে দেখে হেসে বলে, আপনি জগিং করুন, নাইলে বসে থাকুন, আমি মসজিদে যাব, এসে কথা হবে। অমিত শাহ বাধ্যের মতো মাথা নাড়ায়। মনে মনে চিন্তায় ফেটে পড়েন। জলদি জলদি সবটা হৃদিতকে জানানোর প্রয়োজন উপলব্ধি করেন। প্রকৃতি জুড়ে আলোর আভা ছড়িয়েছে, গাছে গাছে পাখিদের গুঞ্জন। বৃষ্টি থেমেছে শেষ রাতে। সময় সকাল 7টা। শেখবাড়ির সম্মুখে কর্দমাক্ত মাটি পিষে থামে একটা BMW গাড়ি। সেকেন্ডের মাঝে গাড়ি থেকে দ্রুত কদমে নেমে দাঁড়ায় হৃদিত। শরীরে এখনো রাতের পোশাক জড়ানো, একটা হোয়াইট টি-শার্ট আর ব্ল্যাক 3/4 প্যান্ট। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখে সব সময়ের ন্যায় সানগ্লাস দিয়ে রাখা। ফর্সা পায়ের উন্মুক্ত অংশটুকু বড্ড নজর কাটছে। মধ্যরাত 3টা নাগাদ অবনীশেখের কল পেতে ছুটেছে গ্রামে। এমনিতেই হৃদিত ভেবেছিল ভোর 6টার দিকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। তার হলো কোথায়? এই মেয়েটা এক প্রকার দৌড়ের উপর রাখে হৃদিতকে। মেহরিনাদের বাড়ির সামনে একদল কিশোরী দাঁড়িয়ে গল্পগুজব করছে আর দাঁত মারছে। হৃদিতকে দেখতে সবগুলো পাশের বাড়ির গেটের আড়ালে লুকায়, তবে দৃষ্টি সরে না। তার ঢেউ খেয়ে চলেছে হৃদিতের শরীর জুড়ে। হৃদিত বাড়ির ভেতরে চলে যেতে একজন 15 বছরের মেয়ে বলে ওঠে, এই পোলাটা এত সুন্দর কেন রে? চৌধুরীগড় অন্য পোলাগুড়া তো এমন না। পোলাটারে কোরিয়ানদের মতো লাগে। না না, চাইনিজ। আরে না, ইটালিয়ানদের মতো লাগে। মেয়েটার এহেন কথায় ওর মাথায় অন্য একটা মেয়ে গাট্টা মারে। থাম ভাই, ওই পোলাটা আস্ত এক পাগল। তোর এই কথা জানতে পারলে তোকে জানে মেরে দেবে। মেয়েটার অমন কথায় উপস্থিত সবাই কিছুক্ষণ বুড়ুকুচকে চেয়ে সমস্যারে হেসে ওঠে। অবনীশেখ পরীক্ষা নিয়ে ড্রয়িং রুমে সোফায় বসা, মাহিরার সাথে খেলা করছেন। 4 মাসের মাহিরা উহ শব্দ তুলে নানিমণির সাথে গল্পে মজেছে। নানিমণির এক একটা কথায় হেসে কুটি কুটি হচ্ছে। দুজনের হাসাহাসির মাঝেই ঘরের কলিং বেল বেজে ওঠে। অবনীশেখ মৃদু হাসেন। এখন কে এসেছে এই বিষয়ে উনি অবগত আছেন। পরীকে কোলে নিয়ে উঠে যেয়ে দরজা খুলে দেন। অগোছল হৃদিত নজরে আসতে মুখের হাসি প্রসারিত হয়। অবনীশেখকে কেউ যদি কখনো জিজ্ঞাসা করে, ভালোবাসা বলতে আপনি কি বোঝেন, উনি নির্দ্বিধায় হৃদিতের নাম নেবেন। ছেলেটার ভালোবাসা নিখুঁত। প্রকৃত ভালোবাসা মানে শুধুমাত্র হৃদিত। ও হ্যাঁ, তাই বা কম কিসে? এতে একজনকে বুকের মাঝে কতটা যত্নে রাখলে আস্ত একটা জীবন একা সঙ্গীহীন পার করার মতো মন মানসিকতা জন্মায়। অবনীশেখ বুক ফুলিয়ে বলতে পারেন, ওনার মেয়েগুলোর ভাগ্য ভীষণ ভালো, তারা প্রকৃত ভালোবাসা পেয়েছে। পরীকে না ছুঁয়ে কপালে চুমু খায় হৃদিত। ছোট্ট করে বলে, আমার মা কেমন আছেন আপনি? বাবার কথায় পড়ি সহসা আউ শব্দ করে প্রত্যুত্তর করে। হৃদিত হাসে। অবনীশেখ হাসি মুখে দরজা থেকে সরে দাঁড়ায়। ভেতরে এসো বাবা, তোমার মেয়ে তো দেখি তোমায় দেখে খুশিতে আত্মহারা, মুখ থেকে হাসি সরছে না। হৃদিত ঘরের ভেতরে প্রবেশ করে। চোখ থেকে সানগ্লাস খুলে বুকের কাছটায় টি-শার্টের সাথে বাঁধিয়ে রাখে। পিচ্ছি আমায় এতগুলো দিন পরেও মনে রেখেছে মা। আমি তো ভেবেছিলাম আমায় চিনবেও না। তোমার মা পড়ি আর তোমায় চিনবে না? মা তার সন্তানকে কখনো ভোলে না বাবা। ওকে কোলে নাও, দেখো কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে। অবনীশেখের এই প্রস্তাবে হৃদিত দ্বিধাদ্বন্দ্বে ভোগে। বার কয়েক হাত বাড়িয়েই গুটিয়ে নেয়। সবটা অবনীশেখ লক্ষ্য করেন আর তাতেই বলেন, পাপের হাত দিয়ে মেয়েকে স্পর্শ করতে ভয় পাচ্ছ? তাহলে পাপের রাজ্য বাড়ালে কেন? কমাতে পারতে না? এতদিনে একটুও কি কমতো না? সহসা হৃদিত প্রত্যুত্তর করে, আমি চেষ্টা করছি মা, আর সেই জন্যই আজ আন্ডারওয়ার্ল্ড থেকে আমার নাম বিলীন হওয়ার পথে। আমি তোমাকে বিশ্বাস করি হৃদিত। আশা করি সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে। আমি মেহুকে বুঝিয়েছি। মেহরিমার প্রসঙ্গ উঠতেই হৃদিতের মুখ জুড়ে অমাবস্যা ঘনিয়ে আসে। মলিন মুখে জিজ্ঞাসা করে, ও কোথায় মা? ঘরে আছে। গতবারের মতো এবারও ভুল বুঝবে আমায়। আমি আর বিচ্ছেদের যন্ত্রণা নিতে পারবো না মা। ওকে আমার বুকে ছুরি গেঁথে বিচ্ছেদের স্বাদ নিতে বলবেন। বড়জোর একটা থাপ্পড় খেতে পারো। রুমে যাও, বাকিটা নিজের চোখেই দেখো। আজ তুমি পরীকে স্পর্শ করবে হৃদিত। বাবা মেয়ের মাঝে এত কিসের দূরত্ব, এত লুকোচুরি কিসের? স্বেচ্ছায় নিজের মেয়েকে দূরে সরিয়েও না হৃদিত। তুমি পাপী নও, আমার কাছে পবিত্র একটা ফুল। তুমি, তোমার মন পবিত্র, আর যারা মন থেকে পবিত্র হয় তাদের কখনো কোনো পাপ ছুঁতে পারে না। হৃদিতের চোখ জোড়া ছলছল করে ওঠে।
কিছুক্ষণ মোহনীয় দৃষ্টিতে অবনীশেখের দিকে তাকিয়ে থাকে। ভেতর থেকে শ্রদ্ধা সম্মান আরো কয়েক গুণ বাড়ে। মা বোধহয় এমনই হয়। অবনীশেখ ইশারায় আশ্বস্ত করতে হৃদিত স্লোত গতিতে ঘরের দিকে অগ্রসর হয়। পা জোড়া হাঁটার শক্তি পায় না, জোরপূর্বক তা টেনে দরজার সম্মুখে দাঁড়ায়। এই পাপি মুখ মেহরিমাকে দেখাতে একরকম অপরাধবোধ কাজ করছে। মন গহীন থেকে বারে বারে একটা কথাই ভেসে আসছে, তুই বিশ্বাসঘাতক হৃদিত, তোর ভালোবাসাকে তুই ঠকিয়েছিস। হৃদিত যেতেই অবনীশেখ দীর্ঘশ্বাস পেলেন। একটা সুন্দর সংসারে কাঙালগুলোর কপালে সংসার জুটুক, নিজেদের ছোট্ট রাজকন্যাকে নিয়ে সুখে থাকুক, এই দুয়াই সর্বক্ষণ করে চলেছেন অবনীশেখ। দরজায় মৃদু ধাক্কা দিতেই খুলে যায়। ঘরের ভেতর প্রবেশ করতে হৃদিতের হৃদস্পন্দন কমে, হৃৎপিণ্ড থমকায় কিছু সময়ের জন্য। 1 বছর আগে সে পুরনো দৃশ্য, সেই একই অবস্থায় মেরিমা ফ্লোরে বসা, ঘরের পরিবেশও ঠিক তেমনি, শুধুমাত্র জানালাটা কোনো রকমে খুলে রাখা। হৃদিত সামনে কোনো সাহস পায় না, 1 পা 2 পা করে পিছিয়ে যায়। ঠিক সেই সময় শ্রবণেন্দ্র প্রবেশ করে মেহরিমার শান্ত শীতল কণ্ঠস্বর। আর 1 পা যদি পিছিয়েছেন তাহলে শত বুলেটে আপনার বুক ঝাঁঝরা করব আমি। সহসা হৃদিতের পাজোড়া থেমে যায়। মেহরিমাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। রক্তিম চোখ দুটো ফুলে বালিশ হয়ে আছে, মুখমণ্ডল বেচায় শুকনো দেখাচ্ছে, হাঁটু সমান কৃশলা জটলা পাকিয়েছে। হৃদিতের সামনে এসে দাঁড়িয়ে ওর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে যেয়ে বিছানায় বসায়। পায়ে পায়ে এসে দরজা বন্ধ করে চৌধুরী বাড়ি থেকে গুছিয়ে আনা লাগে ছাত্রী একটা লাল টুকটুকে শাড়ি বের করে। ব্যালকনি থেকে টাওয়েল এনে ওয়াশরুমে ঢুকে পড়ে। হৃদিত কেবল বুড়ুকুচকে সবটা দেখেই চলেছে। মেহরিমার কর্মকাণ্ড মাথায় 1 হাত উপর দিয়ে যাচ্ছে। এমনি অধিক সুখে পাগল হলো ওরাকেই। পরপরই নিজের ভাবনায় নিজেকে বকা দেয়। ওয়াশরুমের মধ্যে থেকে ভাসমান হয় মেহরিমার স্বর, ওখান থেকে 1 পাও নড়বেন না, চুপচাপ বসে থাকবেন। হৃদিত এবার হতবাকের শীর্ষে, কিন্তু নিজের দোষ থাকায় চুপচাপ বসে রয়। ইতিমধ্যে 1 ঘন্টা পেরিয়েছে, মেহরিমার কোনো খোঁজ নেই। ওয়াশরুম থেকে কখনো বা পানি পড়ার শব্দ, কখনো বা ঠুকঠাক শব্দ ভেসে আসছে। হৃদিত বেশ বিরক্ত, ফোন স্কল করেও শান্তি পাচ্ছে না। না জানে সামনে কি আছে, মেহরিমা ঠিক কেমন রিয়াক্ট করবে, এগুলো ভাবতে চেয়ে মস্তিষ্ক ক্লান্ত। তৎক্ষণাৎ শব্দ করে ওয়াশরুমের দরজাটা খুলে যায়। মেহরিমা হৃদিতের দিকে না তাকিয়ে ভেজা কাপড় চোপড় নিয়ে ব্যালকনির দিকে হাঁটা ধরে। তা মেলে দিয়ে ফিরে আসে হৃদিতের সম্মুখে দাঁড়ায়। খেয়েছেন রাতে? এই পর্যায়ে মেহরিমার এরকম শান্ত ব্যবহারে হৃদিত ভেতরে ভেতরে ভড়কায়। প্রত্যুত্তর স্বরূপ ডানে মাথা নাড়ায়। মেহরিমার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকায়, রূপের মুগ্ধতায় নিজেকে হারায়। সেদিকে খেয়াল করতেই মেহরিমা বলে, আমার রূপের প্রেমে পড়েছিলেন? লোকমুখে প্রচলিত হৃদিত চৌধুরীর চোখ ধাঁধানো সুন্দরীদেরও প্রত্যাখ্যান করেছে। ভালোবাসা হোক কিংবা অন্য কিছু, যাই হোক, সবকিছুতেই। মেহরিমা অধর এলিয়ে হাসে। তাহলে বলছেন আমি সুন্দরী না? আমার দেখা সবচেয়ে স্নিগ্ধ সুন্দরী নারী তুই। তাহলে তো আমার ধারণা ঠিক, আপনি আমার সৌন্দর্যের প্রেমে পড়েছেন। মেহরিমার এই পেঁচানো কথায় হৃদিত আরেকবার চমকায়। মেয়েটা এমন অদ্ভুত কথাবার্তা কেন বলছে, আর এমন অদ্ভুত ব্যবহারই বা কেন করছে? এই তুই আমার কাছে বড় অপরিচিত অ্যানাবেলা। আমার সামনে বসা হৃদিত চৌধুরীও তো আমার কাছে অপরিচিত। আমি যেই হৃদিতকে ভালোবেসেছি সেটা তো আপনি নন। এই কথার পরিপ্রেক্ষিতে হৃদিতের কিছুই বলার থাকে না। মেরিমা খাটে উঠে হাঁটু জোড়া ভাঁজ করে বসে। হৃদিতের হাত ধরেও ঠিক ওভাবেই মুখোমুখি বসে। হৃদিত ভট্ট ছেলের মতো মেহরিমার ইশারায় সবটা পালন করে। কিছুক্ষণ এক দৃষ্টিতে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। আজ মেহরিমার দৃষ্টির গভীরতা বুঝতে অক্ষম হৃদিত, কেবল চেয়েই থাকে। মেহরিমার শব্দ করে নিজের সিক্ত অধর জোড়া দিয়ে হৃদিতের অধরে চুমু খায়। চুমুর তোপে পড়ে হৃদিত একটু ঘনিষ্ঠ হতে নিলে মেহরিমা সরে আসে। বেশ কিছুক্ষণ চুপ রয় দুজনে, কারোর মুখে কোনো কথা নেই। সময় নিয়ে মেহরিমা ছোট্ট করে শুধায়, আমি খুব একা, তাই না পরীর বাবা? এমন প্রশ্নে হৃদিত চমকায়। জীবনে এর এই কঠিন মুহূর্তে এসে এরকমটা একদম আশা করেনি। পরক্ষণেই মলিন হাসে। জীবনে কত মানুষকে সঙ্গ দিলাম, কিন্তু নিজের সময় পিছু ফিরে দেখলাম কোথাও কেউ নেই। আমি আপনার সঙ্গে থাকলে চলবে না, আপনার একাকিত্ব কাটতে হবে। আপনি সুখী হতে পারবেন না? তোকে পেলে আমার আর কাউকে প্রয়োজন নেই অ্যানাবেলা। হৃদিত চৌধুরী থেকে শুধুমাত্র আমার হৃদিত হয়ে থাকতে পারবেন না? ওই পদবীর সাথে ওই রূপটাও মেরে ফেলুন পরীর বাবা। আমি শুধুমাত্র আমার হৃদিতকে চাই। হৃদিত চৌধুরীকে মেরে দিলে তুই খুশি হবি? শুধুমাত্র হৃদিতের সাথে থাকতে পারবি। হৃদিত কিন্তু নিঃস্ব, নিজের বলতে কিচ্ছু নেই। আমার কিছু চাই না, আমি আপনাকে চাই। পরীকে নিয়ে একটা সুন্দর সংসার চাই। আমাদের পরীকে একটা সুন্দর জীবন দিতে চাই। কথা দেন আমায়, আপনি সব ছেড়ে আমার কাছে ফিরে আসবেন, পাপের জীবনে ফিরে যাবেন না। কথা দিয়ে যদি না রাখতে পারি?
মেহেরিমা শব্দ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে নিজের সর্বশক্তি দিয়ে হৃদিতের বুকে ধাক্কা দেয়। তাল সামলাতে না পেরে বিছানায় উল্টে পড়ে হৃদিত। ছেলেটা রেগে যাওয়ার কথা ছিল, অথচ সে নির্লিপ্ত। অল্প অল্প হাসে বোধহয়। নিজেকে যখন শুধরাতে পারবেন না তখন আমার কাছে এসেছেন কেন? ফিরে যান আপনি, আপনাকে চাই না আমার। আমি গলায় ফাঁস দিয়ে মরবো। চিল্লিও কথাগুলো বলে মেহেরিমা খাট থেকে নামতে নিলে তড়িৎ গতিতে উঠে এসে ওকে পেছন থেকে চাপড়ে ধরে হৃদিত। মেহেরিমা ছাড়া পেতে ছটফটি ওঠে। হৃদিত শক্ত করে জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। কথা দিচ্ছি, নিজের রাজ্য ছেড়ে তোর কাছে নত হব, তবে আমার সময়ের প্রয়োজন। আমাকে একটু সময় দে জান, আমি আমার কথা রাখবো। এই কথায় মেহেরিমা ঈষৎ শান্ত হয়। আর কখনো মানুষ মারবেন না। আপনার রক্ত রাখলে আমাকে কেটে নেবেন। হৃদিত এক ঝটকায় মেহেরিমাকে নিজের দিকে ঘোরায়। শ্রেয়া চৌধুরীকে ছেড়ে দেবো বলছিস? আমার জীবন জাহান্নাম বানানো মানুষটাকে ছেড়ে দেবো? আর তোর রক্ত, যেই আমি তোকে আঘাতের অপরাধে মানুষকে টুকরো টুকরো করি, সেই আমি তোকে কাটবো? পাগল হয়েছিস আনাবেলা? মেহেরিমা কপালে অধৈর্য ছুঁয়ে দেয় হৃদিত। নিজের জন্মদাত্রী মাকে আপনি মারতে পারবেন না পরীর বাবা। ওনাকে মারতে পারলে অনেক আগেই মেরে দিতেন আপনি, ওনার পাপ বাড়তে দিতেন না। মেহেরিমার কথায় হৃদিতের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কথায় কোনো ভুল নেই। ওনাকে কখনোই মারতে পারবে না হৃদিত। ওনার মতো স্বার্থপর হৃদিত কখনোই হতে পারবে না। মুখে বলে, হয়তো সেটাই। মামুন তালুকদারকে আমার হাতে তুলে দিবেন আপনি। মাত্রই না আমাকে মানুষ মারতে নিষেধ করলি? হৃদিত কপালে ভাঁজ ফেলে বাম্বুর উঁচিয়ে তাকিয়ে থাকে। মেহেরিমার গলায় এবার তুলনামূলক কঠিন শোনায়। মানুষ মারতে নিষেধ করেছি, পশু নয়। আচ্ছা, রাগে না যান, তোর ইচ্ছা পূরণ হবে। আপনার এই পাপের রাজ্য, এই দেশ ছেড়ে মা আর ত্রিধাকে নিয়ে আমরা অনেক দূরে চলে যাব পরীর বাবা। আমাদের সুন্দর একটা সংসার হবে, আমাদের হাসি খুশি একটা পরিবার হবে, আমরাও একসাথে বাঁচবো, আমাদের সব স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সব হবে। আপনি সব সময় আমাকে এমন দৌটানায় কেন রাখেন পরীর বাবা? কারণ আমার ভাগ্য ভালো না, আমি যা চাই তাই ধ্বংস হয়ে যায়। আমাদের কি একসাথে বাঁচা হবে না পরীর বাবা? আমার তো পাপের জীবন, দেশ ছেড়ে চলে যাব, তবু একসাথে বাঁচতে পারবো না, আপনাকে হারিয়ে ফেলবো আমি। হৃদিতের বুকটা ধক করে ওঠে। মেহেরিমার মাথাটা বুকের সাথে চেপে ধরে। হৃদিত, আরেকটাও বাজে কথা না, আমরা বাঁচবো। আল্লাহ আমাদের সাথে এতটা নির্দয় কখনো হবেন না। আমি সব পাপ কাজ ছেড়ে দেবো এনাবেলা, তোকে একটা সুখী পরিবার দিতে আমি সব করব। মেহেরিমা ঘাপটি মেরে হৃদিতের বুকে পড়ে থাকে। নীরবে চোখের জল ছড়ায়। হৃদিত মুখে মেহেরিমার সাথে তাল মেলালেও বুকের মাঝে একদণ্ড স্বস্তি মিলছে না। মেয়েটা তাকে ভুল বুঝেনি, এই অনেক। আর এর পেছনের সব অবদান একমাত্র অবনীশেখের। উনি একমাত্র মানুষ যিনি কখনো কখনো কোনো অবস্থাতেই হৃদিতকে ছেড়ে যায়নি। মেহেরিমা ভুল বুঝেছে, কিন্তু অবনীশেখ নয়। হৃদিত আর কখনো ওর অ্যানাবেলাকে ঠকাবে না। কিন্তু এতদিনের পাপ তার বোঝা কিভাবে পার করবে? হৃদিত প্রকৃতি ওদের পক্ষে নাকি বিপক্ষে? হৃদিতকে ভালো হতে একটা সুযোগ দেবে, নাকি পৃথিবী থেকে পাপ সরাতে হৃদিতকেও চিরজীবনের মতো মুছে দেবে? এই পাগলি মেয়েটা সহ্য করতে পারবে তো? হৃদিত খুব করে চায় এমন দিন কখনো না আসুক। অ্যানাবেলের চোখের পানে হৃদিত সহ্য করতেও পারবে না। আল্লাহ একটু সহায় হোক, হৃদিতকে একটা সুযোগ দিক। হৃদিত ভালো হয়ে দেখাবে, নিজের ছোট্ট পরিবার নিয়ে দূরে চলে যাবে, অনেক অনেক দূরে, আর কখনো ফিরবে না। কৌশিক দেশে ফিরেছে আজ সন্ধ্যার দিকে। চৌধুরী পরিবার সহ মেহেরিমার বিকাল নাগাদ ঢাকাতে এসে পৌঁছেছে। অবনীশেখ আসতে চাইছিলেন না, কিন্তু ত্রিধার পাগলামের কাছে এক প্রকার হার মেনে আসতে বাধ্য হয়েছেন। এই বছরের ছুটির পরিমাণ অনেক বেশি। হ্যাঁ, ওনাকে বেশ কাঠখড় পোড়াতে হবে। চাকরি টিকিয়ে রাখা নিয়ে টানাটানি বেঁধে যাবে। ঘড়ির কাঁটা 10টার ঘরে। আজ কৌশিক ত্রিধার মেহেন্দি অনুষ্ঠান। আগামীকাল গায়ে হলো তার পরশু বিয়ে। এভাবে ডেট ফিক্সড করা হয়েছে। তালুকদার মঞ্জিল রাজকীয়ভাবে সজ্জিত। চারিপাশে আলো ঝলকানিতে চোখ রাখা দেয়। এ যেন কোনো রূপকথার রাজ্য। চৌধুরীদের থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকতে চায় তালুকদাররা, তাই তো এত এত আয়োজন। কৌশিকের আদেশে অনুষ্ঠান রাত 12টা নাগাদ শুরু হবে। এ নিয়ে মনে মনে সবাই কম বেশি বিরক্ত, তবে মুখ ফুটে কিচ্ছুটি বলার মতো সাহস কারণ নেই। ওকে হাসি ফুটিয়ে মেনে নিয়েছে। ত্রিধাকে বিউটিশিয়ানরা সাজাচ্ছে। বহিরাগত বলতে শুধুমাত্র মেহেরিমা রুমে উপস্থিত। ত্রিধাকে সাজানো শেষ। লাস্ট ফিনিশিং টাচ দিতে চেয়ে কৌশিকের আগমন ঘটে ঘরে। অমনি সবাই সুরসুর করে কেটে পড়ে। মেহেরিমা ঠায় বসে। কৌশিক অধর উঁচিয়ে বাঁকা হাসে। ভাবির কি এই ঘর খুব পছন্দ হয়েছে? কৌশিকের মতোই
অস্ত্রদায়ে বাঁকা হাসি চলিয়ে মেরিমা প্রত্যুত্তর করে। আমাদের বেডরুমটা এর থেকে শতগুণ সুন্দর ভাইয়া, এটা খুব একটা ভালো লাগেনি আমার। কথাটা ভীষণভাবে কৌশিকের গায়ে লাগে, গায়ে যেন ফোসকা পড়ে, তবে নিজেকে সামলিয়ে নেয়। মেয়ে মানুষের সাথে ঝামেলায় জড়াতে একদম ইচ্ছুক নেই। হৃদিতকে ডেকে দিব ভাবি, আমি আপনাকে কোলে উঠাতে পারবো না। লাস্ট 1 মান্থ আপনি মেবি ওয়েট গেইন করেছেন, রাইট? সহসা মেরিমা চোখ মুখের রং পাল্টে যায়। এই ছেলে তো নজরও ভালো না। মুখভাব কঠিন করে উঠে দাঁড়ায়। দরজার দিকে অগ্রসর হতে হতে ত্রিধার উদ্দেশ্যে বলে, তোর সো কল্ড হাজবেন্ডকে নজর ঠিক রাখতে বলিস ত্রিধু। পশুর চোখ উপড়িয়ে লুডো খেলতে আমি ভীষণ পারদর্শী। মেরিমা যেতে ত্রিধার শব্দ করে হেসে ওঠে, কণ্ঠনালী দিয়ে চুকচুক ধ্বনি তোলে। মিহুর সাথে পারলেন না কৌশিক তালুকদার? আহারে। কৌশিক কিছু বলে না, দুষ্টু হেসে আস্তে আস্তে তিতার দিকে অগ্রসর হয়। সহসা তিতার হাসি থেমে যায়, ভয়ে এক দুপা করে পিছিয়ে যেতে থাকে। একসময় দেয়ালের পিঠ থেকে মেয়েটার। কৌশিক ঠিক মুখোমুখি দাঁড়ায়, ঘাট একটু ঝুঁকিয়ে কণ্ঠ গলার খাদে নামিয়ে ফিসফিসিয়ে ডাকে, বেবি গার্ল। সহসা তিতার নড়াচড়া বন্ধ হয়ে যায়, শরীর কেমন ভারী হয়ে আসে। কৌশিকের এই সম্বোধনগুলো তিতাকে কেমন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় করায়। মেয়েটা দেয়ালের সাথে আরো চেপে যায়। দেয়ালের ভেতরে ঢুকে যেতে পারলে হতো ভালো। সংকীর্ণ কায়া থরথরিয়ে কেঁপে ওঠে, চোখ জোড়া বুঝে নেয়। তার নজরে আসতেই কৌশিকের ঠোঁট জুড়ে বক্র হাসি ছড়িয়ে পড়ে। বেবি গার্ল, সামান্য কাছে আসাতেই তোমার এই অবস্থা, আর সেই তুমি একটু ছাড়া পেতেই পুঁটি মাছের মতো লাফাও, এটা ঠিক? কথা শেষ করে তিথার বদনে হালকা ফু দেয় কৌশিক। মুখনিসৃত সিক্ত বাতাসে তিথার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। পরক্ষণেই তিথা লালচে নাকের ডগায় টোকা দেয়। মেয়েটা আঁখি মেলে তাকায়। তিথাকে আরেকটু নার্ভাস করতে তর্জন নিয়ে আঙ্গুল উঠিয়ে গালে রাখে। তা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। তিথার শরীর জুড়ে অদ্ভুত শিহরণ খেলে যায়। ঠিক গলার কাছটা এসে আঙ্গুলটা থামে। কৌশিক ওষ্ঠ বাঁকিয়ে শব্দ করে তাচ্ছিল্য হেসে দূরে সরে দাঁড়ায়। বেডসাইড ক্যাবিনেট থেকে সিগারেট প্যাকেট উঠিয়ে ত্রিধার দিকে এক পলক তাকিয়ে বাঁকা হেসে ঘর থেকে বেরিয়ে যায়। ত্রিধার হৃৎপিণ্ড তখনও দ্রিম দ্রিম শব্দ তুলে লাফাচ্ছে। মেয়েটা কটমার দৃষ্টিতে কৌশিকের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে। পর মুহূর্তেই বুকে হাত রেখে ধপ করে পাশে থাকা কাউচে বসে পড়ে। এই লোক আর কিছুক্ষণ কাছে থাকলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে মারা যেত। আল্লাহ বাঁচিয়েছে। সকাল সকাল বাড়ির পরিবেশ থমথমে। মায়া দরজার মুখে থম মেরে দাঁড়িয়ে আছে। শান্তর হাতে রামদা। ছেলেটার হাত ধরে ওকে থামানোর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইরানীয় শান্তর বড় ভাই, কিন্তু শান্তর শক্তির সাথে পারে বুঝি সম্মুখে হতবাক মুখে দাঁড়ানো শান্তর বাবা। ওনার পেছনে লুকিয়ে আছেন রেহেনা বেগম, ভয়ে থরথরিয়ে কাঁপছেন। ছেলের এই রূপের সাথে উনি একদমই পরিচিত নন। শান্ত হুঙ্কার ছড়ে, পিছনে কেন রেহেনা হাওলাদার, সামনে আসুন। আজ আপনাকে শেষ করে আপনার বংশ গৌরব ধূলিসাৎ করব আমি। আব্বা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা কর মোরে, এমন কাম আর করতাম না। কম্পনরত স্বর রেহেনা বেগমের। শত্রুপক্ষকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার চাই, কিন্তু বিশ্বাসঘাতককে নয়। রেহানা হাওলাদার। শান্তর কথায় রেহেনা বেগম হাউমাউ করে কেঁদে ওঠেন। ছেলের হাতেই বোধহয় আজ প্রাণটা যাবে। পরিস্থিতি হাতের বাইরে দেখে শান্তর বাবা রয়েশে মুখ খুললেন। শান্তর বাপ, আমি একটু থামো। রেহেনা তোমার মা, এভাবে কথা বলে না, মাথা ঠান্ডা করো। বাবার কথা শান্তর মস্তিষ্ক অবধি পৌঁছায় না, শ্রবণেন্দ্রিয় প্রবেশ করতে দেয় না। শক্তি খাটিয়ে দুজনে থেকে নিজেকে ছাড়িয়ে রামতা হাতে সামনে দুপা এগোতে নিলে মায়া দৌড়ে এসে ওর পায়ের সম্মুখে বসে পড়ে। মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। আল্লাহর দোহাই লাগে, আপনি এমনটা করবেন না। আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি আমার থেকে দূরে সরে গেলে আমি মরেই যাব। শ্রাবণ। শান্ত থমকে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ কি হয় কে জানে, হাত থেকে রামদাটা শব্দ করে মাটিতে ফেলে দেয়। ফুফিয়ে কেঁদে ওঠে ছেলেটা। বড় হয়ে প্রথম সবার সম্মুখে কাঁদলো শান্ত। যত কষ্টই হোক, আজীবন হেসেছে, তবে আজ কষ্টটা কি অসহনীয়? সবার মা আর আপনার মাঝে এত পার্থক্য কেন রেহেনা হাওলাদার? সেই ছোট্টবেলা থেকে দুই ভাইয়ের মধ্যে বৈষম্য করে আসছেন। ভাইয়া আমার থেকে গায়ের রং উজ্জ্বল বলে আপনি সব সময় আমাকে অবহেলা করেছেন। খাবারের সময় বড় মাছের পিসটা ভাইয়াকে দিয়েছেন, অথচ আমার ভাগ্যে মাছের একটা পিসও জোটেনি। খাবার জুটতো না 3 বেলা। ড্রেস কেনার সময় ভাইকেই ভালোটা কিনে দিয়েছেন, আর আমার কপালে ফুটপাতের পোশাক জুটেছে। ঈদে ভাইয়াকে 500 টাকা সালামি দিলেও আমার কপালে 10 টাকা জুটেনি। পান থেকে চুল খসলেই আমার পিঠে লাঠি ভেঙেছেন। এই নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বড় হয়ে আপনাদের থেকে নেওয়া বলতে 3 বেলা 3 মুঠো ভাত খেতাম, কিন্তু এখন তো সেটাও খাই না। তাহলে এত বড় একটা কাজ কিভাবে করতে যাচ্ছিলেন আপনি?
আমার অনাগত সন্তানের প্রতি আপনার কিসের আক্রোশ? আমার বউ আপনার মতো উচ্চ বংশীয় মেয়ে নয় বলে আপনার এত ঘৃণা। মানুষ হয়ে মানুষকে ঘৃণা করতে বিবেকে বাধে না? আমার বউ 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা, তা আমি মাত্র 2 দিন আগে জেনেছি। বিশ্বাস করুন, খুশিতে কেঁদেছিলাম আমি। আর আপনি খাবারের বিষ মাখিয়ে আমার বউকে খাওয়াতে চাইছিলেন। আজ ভাবি যদি না দেখতো তাহলে আমি আমার বউ বাচ্চা দুটোই হারাতাম। এত বড় পাপ সইব না রেহানা হাওলাদার। নিজের কথা শেষ করেই কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই মায়ের হাত ধরে উঠিয়ে ঘরের দিকে হাঁটা ধরে শান্ত। উপস্থিত সকালে হতভম্ব। আজকে নতুন অনাকাঙ্ক্ষিত সত্যের মুখোমুখি হলো সবাই। ঘৃণাত্ম দৃষ্টিতে তাকিয়েছে রেহেনা বেগমের দিকে। শান্তর ভাইয়ের চোখ জোড়া ছলছল করছে। যে ছোট্ট শান্তকে কোলে পিঠে করে মানুষ করেছে, না চাইতেও সব আবদার পূরণ করেছে, সে শান্তকে তার মা নামক নারী কখনো ভালোবাসা দেয়নি। শুধুমাত্র গায়ের রং দিয়ে বিবেচনা করে শান্তকে দিনের পর দিন কষ্ট দিয়েছে। ছি, জন্মদাত্রী মা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? 20 মিনিটের ব্যবধানে একটা বড় ব্যাগ হাতে শান্তকে ঘর থেকে বেরোতে দেখা যায়। অপর হাতের মুঠোয় মায়ের ছোট্ট হাতটা আঁকড়ে রাখা। ব্যাগ দেখতেই শান্তর বাবা ভুরু কুঁচকে তাকায়। ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? শান্ত হাসে। তো জানি না বাবা, গন্তব্যস্থল অজানা। তবে এ বাড়িতে আর 1 সেকেন্ডও নয়। আমার বউ সন্তান নিয়ে আমি আর কোনো প্রকার রিস্ক নিতে চাই না। পাগল হয়েছিস তুই? একটা মেয়েকে নিয়ে এভাবে বেরিয়ে যে কোথায় থাকবি? শান্তর বড় ভাই ধমকে ওঠে। তাতেও শান্তর মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। আমার ভুল হয়ে গেছে আব্বা, আর এমন ভুল কখনো করতাম না। রাগে হিতায়েত জ্ঞান হারিয়ে ওই কাম কইরা লাইছি। আমাগরে সাইরা যাস না আব্বা। রেহানা বেগম সামনে এগোতে নিলেই থামিয়ে দেয় শান্ত। আর 1 পা এগোবেন না, ওখানেই থামুন। পরপরই সবার উদ্দেশ্যে বলে, আপনাদের সাথে কোনো ভুল করলে ক্ষমা করবেন। আপনাদের উপর আমাদের উপর কোনো প্রকার অভিযোগ নেই। আমি শুধু একটা সুন্দর সংসার, একটু শান্তির আশায় এই বাড়ি ত্যাগ করছি। আপনাদের সম্পদের একটা পয়সাও নিয়ে যাচ্ছি না। ভালো থাকবেন। শান্ত মায়ের হাত ধরে গেটের দিকে হাঁটা ধরে। এমন কঠিন সত্য জেনে আজ আর কেউ থামায় না। সত্যি ছেলেটার জীবনে একটু শান্তির প্রয়োজন। দূর থেকেই না হয় পাশে থাকবে। এই বাড়ি ওই ছোট্ট মেয়েটার জন্য নিরাপদ নাই। শান্ত। ইরানির কম্পিত কণ্ঠস্বর। মায়া থামে, ঘাড় ঘুরিয়ে পিছু তাকায়, কান্নারত গলায় বলে, নাম্বার সেম থাকবে বড়াপা, তুমি কল দিও, আমিও দেব, তোমাদের কখনো ভুলবো না। ব্যাস, আস্তে আস্তে মানুষ দুটো দৃষ্টিসীমানার বাইরে চলে যায়। ইরানি ডুকরে কেঁদে ওঠে। বাবা মা মরা মেয়েটাকে নিজের সন্তানের মতো স্নেহ করত, আর আজ কাঁদতে কাঁদতে ঘরের দিকে চলে যায়। শান্তর বাবা ও ঘৃণায় একদলা থুতু ফেলে প্রস্থান করে। রেহেনা বেগম বেদনার্ত দৃষ্টিতে সবটা দেখেই যায়। বুঝতে পারেন আজ থেকে উনি একা হয়ে পড়লেন, ভীষণ একা। সবাই থেকেও পাশে আর কেউ রইল না। এ জীবন বয়ে বেড়ানো এতটাও সহজ নয়। উনি মাটিতেই বসে পড়েন, নীরবে চোখের জল ছড়ান। সময় সন্ধ্যাবেলা। ধরণীর বুকে আলোর অস্তিত্ব বিলীনের পথে। পশ্চিম আকাশে লালাভা মুছিছে, প্রকৃতিতে ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসছে। তালুকদার মঞ্জিলের স্টেজ সাজানো জায়গায় পাশাপাশি দাঁড়ানো আয়াস আরিশা। মানুষের আনাগোনা নেই তেমন। আয়াস আরিশা কারোর মুখে কোনো কথা নেই, দুজনেই চুপচাপ। মন্ত্রীরা বুঝি সবসময় এমন ভুয়া জালিয়াতি কাজ করতে অভ্যস্ত? হারিসার কথায় আয়েশার অধরে মুস্কি হাসি ফুটে ওঠে। সেভাবেই জবাব দেয়, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা কিঞ্চিত বাঁকাতে জানে মন্ত্রীরা। তা বাঁকা আঙুলে ঘি উঠেছে কি? হাস্যরসাত্মক কণ্ঠস্বর আরিশার, যেন কোনো কৌতুক শুনেছে। ঠিক আরিশার মতো করেই পাল্টা প্রশ্ন ছড়ে আয়াস, নির্হারা পাখি শেষ পর্যন্ত নির্হারে পৌঁছে গেছো তবে? মন্ত্রীকে পাওয়ার জন্য তো পৌঁছাতেই হতোই। এখনো পুরোপুরি পাওনি। মিথ্যা ডিভোর্সের নাটক করে এতগুলো দিন আমার থেকে দূরে থাকার কারণ? তোমাকে শুধরানোর একটু আধটু চেষ্টা করলাম আর কি। আমি তো শুধরাইনি মন্ত্রী সাহেব। তাহলে এবার সত্যি সত্যি সবটা হচ্ছে। আর করব না। আরিশার কথাটা আয়াস ঠিক বুঝতে পারে না। মুখ কুঁচকে চায়। সাইন। কি করবে না? জবাব শুনে আয়াস হেসে ফেলে। আমি করে দেবো সাইন। কথা শেষ হতেই বাহুতে ধুম করে কিল বসিয়ে দেয় আরিশা। বাহুতে এলোপাথাড়ি মারতে মারতেই বলে, জানে মেরে দেবো একদম। বউয়ের হাতে খুন হতে না চাইলে এসব আজাইরা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো আয়াস চৌধুরী। আচ্ছা বাবা, আচ্ছা থামো এবার, আমার হাতটা ব্যথা হয়ে গেল। আরিশা থামে। আয়াস ইশারায় মুখটা একটু এগোতে বলে। আরিশা মুখটা বাড়াতেই গালে টপাটপ কয়েকটা চুমো বসিয়ে দেয়। আমাকে
তুমি সম্বোধনের জন্য গিফট। তোমার মুখে আপনি সম্বোধন বড্ড বাজে শোনায়। এতদিন খুব কষ্টে টলারেট করেছি। রাতের জন্য রেডি থেকো বেবি, খেলা হবে। শেষের কথাটা ফিস ফিস করে চোখ টিপে বলে। হারিসা লজ্জা পাবে নাকি অবাক হবে ঠিক বুঝতে পারে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে। পাঞ্জাবির সাথে আটকে রাখা সানগ্লাস চোখে লাগিয়ে ভাবের সাথে প্রস্থান করে অ্যাশ। সাথে সাথে দূরে দাঁড়িয়ে থাকা গার্ডগুলো পিছু ছোটে। আরিশা মুস্কি হেসে বাড়ির দিকে অগ্রসর হয়। রাত 9টা। অনামিকা অনুষ্ঠানের জন্য রেডি হচ্ছে। কলাপাতার রঙের একটা শাড়ি জড়িয়েছে শরীরে। পাশেই তাবান রেডি হয়ে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে অনামিকার জন্য। মেয়েটার সাজুগুজু শেষ হলেই দুজন একসাথে নিচে যাবে। হঠাৎ একটা কল আসায় তাবান ব্যালকনিতে যায়। কথা শেষ করে কয়েক মিনিট পরে রুমে আসে। এসেই দেখে অনামিকা বিছানায় বসা। তাবানকে লক্ষ্য করতেই কাছে ডাকে, এই তাবান, এইদিকে আসুন, কথা শুনুন। অনামিকার আদেশে তাবান ওর দিকে এগিয়ে যায়। বলুন শ্যামাবতী। আমি আমাদের ভবিষ্যৎ বেবির নাম ঠিক করেছি আজ। অনামিকার উৎসুক স্বর। তাবান মনে মনে ভেঙচি কাটে। এখনো ঠিক মতো বাসরই করতে দিল না। কাছে গেলেই বাদরের মতো লাফায়। আবার এসেছে বেবির নাম ঠিক করতে। মুখে হাসি ফুটিয়ে তোলে। কি নাম ঠিক করেছেন? মেয়ে বেবি হলে নাম রাখবো তানা। তাবানের তা আর অনামিকার না। তানা নামটা ইউনিক আর সুন্দর না বলুন? কি তেনা কাপড়ের তেনা আবার নাম হয় নাকি? তাবান হতভম্বিত। আরে তানা নাকি? তানা নামটা আমার খুব পছন্দের, ওটাই রাখবো ফাইনাল। অনামিকার কথায় তাবানের মাথাটা চক্কর দিয়ে ওঠে। শেষ পর্যন্ত এরকম একটা তারকাটা মেয়ে ছিল কপালে। ছিল কি নিজে সেধে গলায় বেঁধেছে। এবার ঠেলা সামলো। বেচারা বুকে হাত দিয়ে বিছানায় ঢলে পড়ে। জ্ঞান হারালো বোধহয়। অনামিকা ভরকে যায়। পাশের ক্যাবিনেটের উপরে থাকা গ্লাসের সবটুকু পানি মুখে ছুঁড়ে মারে। মরা কান্না জোরে দেয়। তাবান পিটপিট করে চোখ জোড়া মেলে তাকায়। তার মানে জ্ঞান হারায়নি। অনামিকার ফাটাবাসের সুরের কান্নায় ধমকে ওঠে। মিষ্টি সুরে কাঁদতে পারলে কাঁদবেন, না হলে প্রয়োজন নেই। ভিজিয়ে দিলেন তো আমায়, এখন আবার পাঞ্জাবি চেঞ্জ করতে হবে, আর ভালো লাগে না। লাগেজ থেকে আরেকটা পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমে চলে যায়। অনামিকা কিছুক্ষণ গোল গোল চোখে চেয়ে আবারও কান্নার সুর তোলে। তাবানকে শুনিয়ে শুনিয়ে গান গাওয়ার সুরে কাঁদে। অনামিকারও কান্নার সুর সুমধুর হয়। বেড়ায় খালি বোঝে না। গত রাতের হলুদের অনুষ্ঠান শেষ হয়েছে মধ্য বিভাবরে 2টা নাগাদ। রাত্রি পেরিয়ে দিনের আগমন ঘটেছে। দিবসের শেষ প্রহর। ঘন্টার কাঁটা ঘুরে ঘুরে 4টার ঘরে থেমেছে। আজ কৌশিক ত্রিধার বিয়ে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়ে সকলে, বরকনে পাশাপাশি পাশে। ত্রিধা কাজে বিয়ে পড়াতে ব্যস্ত। ত্রিধাকে কবুল বলাতে বেশ কষ্ট করতে হয়েছে। সময় নেমে এটা 3বার কবুল উচ্চারণ করেছে। কাজী সাহেব কৌশিককে কবুল বলতে বললে অমনি এক নিঃশ্বাসে 3বার কবুল বলে বসে ছেলেটা। মূর্তির চাপা হাসির গুঞ্জন শোনা যায়। পরক্ষণে আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। ঈশান কৌশিকের দিকে একটু ঝুঁকে আসে। স্যার, আপনি সত্যি বিয়ে করে ফেললেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আবার এত দ্রুত কবুলও পড়লেন। কৌশিক ভুরু কুচকায়। আরেকবার বিয়ে করে দেখাবো সত্যি কিনা? সহসা দুদিকে জোরে জোরে মাথা নাড়ায় ঈশান। না না স্যার, 2বার অবধি ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। কৌশিক বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে। ছেলেটা আস্তে একটা গর্ধ। পাশ ফিরে তাকাতে শালিনের ছলছল আঁখের দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। মেয়েটার মুখ জুড়ে ঘন অমাবস্যা নেমেছে। ফর্সা মুখটা লালচে হয়ে আছে। ডার্ক হ্যাজেল রঙের মনিজোড়া অদ্ভুত দেখাচ্ছে আজ। মেয়েটা কেঁদেছে বোধহয়। কৌশিকের কেমন অদ্ভুত অনুভূত হয়। দ্রুত দৃষ্টি ফিরিয়ে নেয়। শালিন মলিন হাসে। সব শেষ। মেয়েটা সব খুঁয়েছে আজ। নিজের ভালোবাসা হারিয়েছে, ভালোবাসার মানুষ হারিয়েছে। এসেছিল কৌশিকের মন জয় করতে, অথচ সব হারিয়ে বসলো। দ্রুত ফিরে যাওয়ার সিদ্ধান্তে অটল হয়। আর যাই হোক, নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে দেখতে পারবে না। কিন্তু নিজের দেওয়া প্রতিশ্রুতি আর কি হবে। শার্লিন দীর্ঘশ্বাস ফেলে। চারপাশে বয়ে চলা বাতাস কেউ যেন বিষ ছড়িয়েছে। মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বাবার সাথে কথা বলা বড্ড প্রয়োজন। ওখান থেকে সরে যায়। শার্লিন চলে যেতেই কৌশিক পুনরায় তাকায় ওর প্রস্থানের দিকে। বুকের কোথাও অল্প স্বল্প ব্যথা অনুভব হয়। কৌশিক সেই সব আমলে নেয় না। দয়া নাম ধরে উড়িয়ে দেয়। মেয়েটার উপর সত্যি কি কৌশিকের দয়া হচ্ছে নাকি অন্য কিছু কৌশিকের জানা নেই। দৃষ্টি ঘুরিয়ে ত্রিধার দিকে তাকায়। কেঁদে কুটে অস্থির মেয়েটা। ইতিমধ্যে চোখ মুখ ফুলে গেছে। অকস্মাৎ পুলিশের আগমনে বিয়ে বাড়ির আনন্দ ফিকে হয়ে আসে। সবার চোখে মুখে এক অজানা কৌতূহল ফুটে উঠেছে। প্রথমে ইভান মির্জা অমিত শাহকে দেখতেই দূরে দাঁড়ানো রিদিতের কপালে ভাঁজ পড়ে। নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। চোখ জোড়া ছোট করে সানগ্লাসের আড়াল থেকে চেয়ে থাকে। ইভান হাসি মুখে আয়েশার সম্মুখে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন?
আয়াস অধরে হাসি ফুটিয়ে প্রত্যুত্তর করে। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ এখানে যে, বলুন তো কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? আপনাকে একটু থানায় যেতে হবে স্যার। আপনার এগেইনস্টে একটা মার্ডার কেস ফাইল করা হয়েছে অ্যান্ড আপনার পুরনো গোডাউন থেকে বিপুল পরিমাণ ড্রাগস পাওয়া গেছে। অল্প স্বল্প নয় কিন্তু। আয়েশের মুখের হাসি প্রসারিত হয়। ভিকটিম? নির্বাণ তালুকদার, একটু সহজ ভাষায় মামুন তালুকদারের ভাইপো। মুখের হাসি ধরে রেখে আয়েশ বলে, আমাকে ভাষাতে জীবিত মানুষকে মৃত বানিয়েছে। গুড জব। আমার গোডাউন পরিত্যক্ত, ওখানে আমার চলাচল নেই। বছরে একবারও আমার পথ ধুলো পড়ে না ওখানে। আপনি শিওর কিভাবে হচ্ছেন ওগুলো আমার? আপনার না হলে প্রমাণ করে দিবেন স্যার। আইন জেনে প্রমাণ। নির্বাণের সাথে কথা বলিয়ে দিই। থানায় যে এগুলো ডিসকাস করি স্যার। নিয়ত বেঁধে এসেছেন, নয়তো কেউ বাঁধিয়ে দিয়েছে যে আয়াস চৌধুরীকে থানায় টেনে আনবেই অ্যাট এনি কস্ট। ইভান হাসে। এমনটা নয় স্যার, আইন তো আর হাতে তুলে নিতে পারি না। হ্যাঁ, তা তো অবশ্যই, আইন সবার জন্য সমান। লাস্টের কথাগুলো চিবিয়ে চিবিয়ে মামুন তালুকদারের দিকে তাকিয়ে বলে। মামুন তালুকদারের ওষ্ঠে বক্র হাসিয়ে চলে আছে। কৌশিক আরেকবার বিরক্ত হয় বাবার উপর। না, এই লোক শুদ্ধারণ নয়, মোটা মাথায় সবসময় ফালতু কাজ ঘুরে বেড়ায়। আজকাল কৌশিকের কথা শুনছে না। পতনের সময় এলে মানুষ বোধহয় এভাবেই পদে পদে ভুল করে থাকে। আচ্ছা, এই উদ্ভট কাজগুলো কার কথাতে করেছে? কপালে ভাঁজ ফেলে কৌশিক ভাবে একটু। সহসা মস্তিষ্কের নিউরনগুলোতে একটাই নাম প্রবাহিত হয়, জায়ান। তবে কি কোনোভাবে বাবার সাথে জায়ানের যোগাযোগ আছে? আয়েশ হৃদিতের দিকে তাকায়। হৃদিত ততক্ষণে চোখ থেকে সানগ্লাস সরিয়েছে। নীরব দৃষ্টিতে দুই ভাই নিজেদের কথা আদান প্রদান করে নেয়। হৃদিতের অধর জোড়ায় বাঁকা হাসি লেপটানো। চোখে সানগ্লাস লাগিয়ে আয়েশ সামনে এগোতে নিলেই পাশে দাঁড়ানো আরিশা হাত চেপে ধরে। মুখটা শুকিয়ে একটুখানি দেখাচ্ছে মেয়েটার। চোখে যেতে না দেওয়ার আকুল অনুরোধ। আয়েশ মৃদু হেসে বলে, টেনশন করে না হানি, রাতের খাবার টেবিলে আমাকে পাবে। এখন থানায় যে কারোর বুকে একটু শান্তি ফিরিয়ে দিয়ে আসি, এরপর তার পালাতো। শেষবার একটু হাসো। কথার অর্থ বুঝতে আরিশা হাত ছেড়ে দেয়। ক্রুদ্ধ চোখে মামুন তালুকদারের দিকে তাকায়। মেয়ের দৃষ্টি উনি সম্পূর্ণ উপেক্ষা করেন। মেয়েকে বাবার বিরুদ্ধে নীরব যুদ্ধ ঘোষণা করার জন্য এই কাজটাই যথেষ্ট ছিল। গতকাল রাতেই ডিভোর্সের বিষয় ক্লিয়ার করেছে আয়েশ। সবাই এই ভেবেই খুশি হয়েছে যে ওইসব কেবলমাত্র একটা প্ল্যান ছিল আয়েশের। এমনকি ওগুলো ডিভোর্সের পেপার ছিল না, নর্মাল একটা পেপার ছিল। ওই সিচুয়েশনে এক প্রকার ট্রমাতে থাকায় কেউ পেপারটাই ঠিকমতো খেয়াল করেনি। আয়েশ চলে যেতেই দ্বিধা কান্নায় ভেঙে পড়ে। মনে মনে ক্ষোভ পোষে কৌশিকের বিরুদ্ধে। অগ্নি দৃষ্টিতে কৌশিকের দিকে তাকিয়ে থাকে। যেই আগুনের সহজেই কৌশিক তালুকদারকে ধ্বংস করা যাবে, দৃষ্টিতে আকাশসম ঘৃণা দৃশ্যমান। কৌশিক দ্বিধার দৃষ্টিতে পলকহীন তাকিয়ে আছে। আজ কেন যেন দ্বিধার ঘৃণিত দৃষ্টি মেনে নিতে পারছে না। শার্লিন আর দ্বিধার চাহনিতে আকাশ পাতাল তফাৎ। দুজনেই তো মেয়ে, তাহলে একজনের চোখে ভালোবাসা, অপরজনের চোখে ঘৃণা। এত পার্থক্য কেন? কৌশিক কি তবে অনেক খারাপ একজন মানুষ? ছোট্ট মেয়েটার সাথে খুব বেশি অন্যায় করে ফেললো কি? ছেলেটা হঠাৎ করেই সবটা এলোমেলো লাগে। ওখান থেকে উঠে চলে যায়। দ্বিধা হতবাক নয়নে সেদিকে চেয়ে রয়। হলোটা কি? কিছুই বুঝল না। আয়েশ ও ইভান মির্জা মুখোমুখি বসা। দুজন মুখমণ্ডল গম্ভীর। পাশেই দাঁড়িয়ে অমিত সাহা। দুজনের ভাবভঙ্গি বোঝার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না। আয়েশ পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে। একটা নাম্বারে কল দিয়ে ফোনটা টেবিলের উপর রাখে। কয়েক সেকেন্ড পেরোতেই কলটা রিসিভ হয়। ওপাশ থেকে ভেসে আসে পুরুষালী আওয়াজ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নির্বাণ, তোর সাথে এসপি ইভান মির্জা একটু কথা বলবে। ফ্রি থাকলে ভিডিও কল অ্যাটেন্ড কর। আচ্ছা ভাইয়া। ভিডিও কল আসতে রিসিভ করে। ফোনটা ইভানের দিকে এগিয়ে দিল আয়াস। ইভান ফোন হাতে নিয়ে চোখের সম্মুখে নির্বাককে দেখতেই চমকায়। ছবি যাকে দেখেছিল সেই ছেলে এই ছেলে, তাতে কোনো ভুল নেই। কিন্তু মৃত্যুর সকল ডিটেলস, ওগুলো মিথ্যা। ছেলেটা বেঁচে আছে, কয় তাসের খেলা চলছে এখানে। মুহূর্তে ইভানের মস্তিষ্ক এলোমেলো হয়ে পড়ে। নিজেকে ঠান্ডা রাখার সবটুকু প্রয়াস চালায়। জি স্যার, বলুন। তুমি মৃত হিসেবে পরিচিত এই দেশে। তোমার ডেথ সার্টিফিকেট দেখেছি আমি, এবং ঘটনাস্থলে তোমাকে স্পট ডেট হয়েছে এটাও লোকের মুখে প্রচলিত। অথচ তুমি আমার সামনে উপস্থিত। 20 দিন আগে ঘটে যাওয়া ঘটনা তবে কি মিথ্যা? আর তোমার ওই ক্ষতবিখ্যাত লাশ? ইভানের কথায় নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে। অতঃপর বলে,
আমি মৃত নই, আমাকে বাঁচাতে মৃত ঘোষণা করেছে আয়াস ভাইয়া। আমি মামুন তালুকদারের অবৈধ ব্যবসা সম্পর্কে সবটা জেনে গেছিলাম, তাই উনি আমাকে এতদিন বন্দি রেখেছিলেন আর বাসায় বলেছিলেন আমি কানাডায় আছি। আমার পরিবারের ভোলাবালা সদস্যরা সেটাই বিশ্বাস করে। আমি এতদিন ওনাদের টর্সাল ছেলে বন্দি ছিলাম। দীর্ঘ 1 মাস পরে পালানোর সুযোগ পেয়েছিলাম সেই দিন। আমি কোনো রকমে পালিয়ে আয়াস ভাইয়ার শরণাপন্ন হয়ে গেছিলাম। আয়াস ভাইয়া জানতো ওরা আমাকে খুঁজে বের করে ঠিকই মেরে দিবে, তাই এই আমিটাকে বাঁচানোর উদ্দেশ্যে মৃত ঘোষণা করতে ওই কার অ্যাক্সিডেন্টের ডেড বডি সব প্ল্যান মাফিক সাজানো হয়েছিল। আমি নিজের হাত হারিয়েছি, মামুন তালুকদার নিজে কেটেছেন আমার হাত। দীর্ঘ 20 দিন ওই হাত নিয়ে থাকায় যথাযথ ট্রিটমেন্ট না হওয়ায় আমার হাতের মাংস পচতে শুরু করেছিল। সেটা ট্রিটমেন্টের জন্য আয়াস ভাইয়া আমাকে ওই রাতে ইউএসএ পাঠিয়েছেন। কিন্তু আপনারা তো ভুল রাস্তায় গিয়েছিলেন, আইনের শরণাপন্ন হতে পারতেন। আইন আমার জীবন বাঁচিয়ে দিত রিডিকিউলাস। এতদিনে তো উপযুক্ত প্রমাণ কালেক্ট করে ধরতে পারলেন না মেইন ক্রিমিনালকে। মুখের উপরে এমন কথা বলা ইভান হতভম্ব না হতে পারে না। ভীষণ আত্মসম্মানে লাগে কথাটা, তবে সবটা একপাশে ঠেলে সরিয়ে জানতে চায়। মামুন তালুকদারের অবৈধ ব্যবসা বলতে কি বুঝলেন আপনি? ড্রাগ বাদেও ওনার অন্য কারবার আছে। ঢাকার অনেকগুলো হসপিটাল থেকে মৃত ব্যক্তির বডি অর্গান বাইরে দেশে পাচার করা হয়। লোকচক্ষুর অন্তরালে পথশিশু সহ নারীদের তুলে নিয়ে যে তাদের সাথে নির্মম ঘটনা ঘটিয়ে বডি অর্গান নিয়ে নেয় ওনারা। একটু খেয়াল করলেই দেখবেন বর্তমানে নিখোঁজের সংখ্যা বেড়েছে। পরবর্তীতে তাদের খোঁজ পাওয়া যায় কিনা সেই খোঁজ তো আপনারা নেন না। এই বিষয় আপনাদের আরও তৎপর হওয়া উচিত। এসিপি ইভান মির্জা। ইভানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সব কেমন গুলিয়ে আসে। এতদিন যা ভেবে এসেছে আজ যেন এক নিমিষে সব উল্টে যায়। সব যখন নিজেই ঘটিয়েছে, তাহলে আজ সকালে সে কেস ফাইল করে কেন গেল? নির্মাণের বাবাও তো সঙ্গে ছিল। উনি সত্যি এই বিষয়ে অজ্ঞ, নাকি মামুন তালুকদারের ইশারায় নাচছে? আপনাকে আমাদের প্রয়োজন নির্বাণ, আশা করি আপনি সাথেই থাকবেন। সে সব সময় আছি, কিন্তু আমার একটা কথা খুব জানতে মন চাইছে, আসলে আপনার করেনটা কি? কৌশিককে এত সহজে ধরতে পারবেন না, তবে আপনারা চাইলে মামুন তালুকদারকে ফাঁসির দড়িতে ঝুলাতে পারেন। সরকারের লোক বলে ছেড়ে দিয়েন না আবার। ওনার মতো জঘন্য মন্ত্রী বাংলাদেশে আর একটাও নেই। ইভান মুস্কি হাসে। একবার ধরতে পারলে আর মুক্তি মিলবে না। আমাকে ঘুষখোরদের সাথে মিলাবেন না। আচ্ছা এখন বাই, আমাদের প্রয়োজন হলে আপনাকে একটু ডিস্টার্ব করব। ওকে বাই স্যার। কল ডিসকানেক্ট হতে ইভান ফোনটা আয়েশার দিকে এগিয়ে দেয়। স্যার, আপনাকে আমরা আপাতত যেতে দিতে পারছি না। ড্রাগসের ইনসুলিনটা অনেক বেশি সিরিয়াস। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে তার থেরাপি চলতো। চাইলে আমাকেও থেরাপি দিতে পারেন, তবে ডাবল থেরাপি সহ্য করার ক্ষমতা রাখতে হবে আপনাকে। আয়েশার অধরে বাঁকা হাসি। ইভান ভুরুকুচকে তাকায়, পরক্ষণেই হেসে দেয়। আমার ক্ষমতা অনেক বেশি, আপনি চাইলে আপনাকে দেখাতে পারি। চেক ইওর হোয়াটসঅ্যাপ। আয়েশার কথা ইভান পকেট হাতড়ে নিজের ফোন বের করে সোজা হোয়াটসঅ্যাপে যায়। অপরিচিত একটা নাম্বার থেকে 3টা ভিডিও সেন্ড করেছে কেউ। ইভান কপালে ভাঁজ ফেলে ভিডিও 3টা দেখে। প্রথম ভিডিওতে 5টা গাড়ি শোষো করে ছুটে এসে জঙ্গলের মাঝে প্রবেশ করে। পেছন থেকে প্রথম গাড়িটার নাম্বার হাইলাইট করে দেওয়া হয়। ভিডিও কাট। দ্বিতীয় ভিডিওতে গাড়িগুলো আয়েশার পুরানো গোডাউনের সামনে থামে। ইভান ভালোভাবে খেয়াল করতে দেখে সেম গাড়িটা এখানেও আছে। এখানেও গাড়িটার নাম্বার হাইলাইট করা। গাড়িগুলো থেকে 2জন করে মানুষ নেমে দাঁড়ায়, কিন্তু প্রথমটা থেকে অনলে একজন বের হয়। গাড়ির ব্যাকসিট ভর্তি ড্রাগস। সবগুলো ড্রাগস ওই গোডাউনে রাখা হয়। ভিডিও কাট। অ্যান্ড থার্ড ভিডিওতে প্রথম গাড়িটাকে ঢাকার স্বনামধন্য একটা রেস্টুরেন্টের সামনে দেখা যায়। পরপরই ওখানে মামুন তালুকদারের গাড়ি এসে থামে। 2টো গাড়ি থেকে 2জন নেমে দাঁড়ায়। একজন মামুন তালুকদারের, অপরজন জায়ান। 2জন একে অপরকে জড়িয়ে ধরে রেস্টুরেন্টে প্রবেশ করে। ভিডিও কাট। এটা সম্ভবত পরের দিনের ভিডিও। ইভান ভিডিওগুলো দেখে শেষ করে আয়েশার দিকে তাকায়। আয়েশার অধর জুড়ে সেভাবেই বাঁকা হাসি লেপ্টে আছে। জঙ্গলের রাস্তায় মেইন রোডের সাথে আমি 3টা সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। 2টো প্রকাশ্যে ছিল, সেই 2টো ভেঙেছে ওরা। আমার গোডাউনের 5টা ক্যামেরা ভেঙেছে।
আর 2 জায়গায় 2টো ক্যামেরা লুকিয়ে লাগানো ছিল, যা আমার আপনার মতো মানুষের খুঁজে পেতে বছর পেরিয়ে যাবে। সেই 2টোর ফুটেজ আপনাকে সেট করা হয়েছে। আর লাস্টটা রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ। 2 মাস হতে চললো, এখনও অবধি জায়ানকে ধরতে পারলেন না। আপনাদের কাজ সহজ করে দিলাম। বেস্ট অফ লাক। গলায় ঝোলানো সানগ্লাস উঠিয়ে চোখে লাগিয়ে নেয় আয়াস, আর মোড়া ভেঙে অলস ভঙ্গিতে উঠে দাঁড়ায়। আপনার গোডাউন পরিত্যক্ত, তাহলে ওখানে সিসিটিভির প্রয়োজন দেখছি না, নাকি পিছনে ঘটনা অন্য কিছু স্যার? আপনাদের মন বড় খুঁতখুঁতে, একদম প্রেগনেন্ট মহিলাদের মতো। আর এই জিনিসগুলোই আমার বিরক্ত লাগে। সাবধানতার মার নেই। আমি রাজনীতিতে আছি, এর মার পেজ ভীষণ ডেঞ্জারাস। এই যে ক্যামেরা 2টো না থাকলে আজ আমি ওই 4 দেয়ালের মাঝে থাকতাম, আর আপনি আমাকে থেরাপি দিতেন। আপনার মনে স্বস্তি মিললেও আমার ব্যাক সাইড চলে যেত। বাই দ্য ওয়ে, বাই। সন্ধ্যা 7টা বেজে গেছে। আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। অষ্টধায়ে বাঁকা হাসি ঝুলিয়ে রেখে আশ প্রস্থান করে। প্রতিটা কদমে মন্দির তেজ স্পষ্ট। ইভান চোখ জোড়া বুঝে চেয়ারে মাথা এলিয়ে দেয়। 5 মিনিট ধরে কিছু একটার হিসাব মেলায়। এতক্ষণে মুস্কি হাসে। অমিত শাহ, কি বুঝলেন? অমিত শাহ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকেন। দৃষ্টিতে স্পষ্ট উনি কিছুই বোঝেনি, মুখে বলেন, কিছু তো বুঝলাম না স্যার। রাজনীতির মার প্যাসও আপনি বুঝবেন না, পুরোটাই মাকাল ফল। বদ্ধরুমের সর্বক্ষণ কাঁচা ফুলের মন মাতানো সুবাসে মুখরিত। ঘরের মাঝে অবস্থিত বেডটা ফুলে সুসজ্জিত। অন্ধকারচ্ছন্ন ঘর, যেথায় নিত্যে মুজেছে অশরীরীগুলো। ব্যালকনি খোলা দরজা দিয়ে চাঁদের মৃদু আলো প্রবেশ করছে ঘরে। এতে যেন আধার কয়েক গুণ বেড়েছে। ব্যালকনিতে ফ্লোরে হাঁটুচোড়া ভাঁজ করে বুকের সনে জড়িয়ে সেথায় মাথা রেখে বসা ত্রিধা। ফুলপ্রেমী ত্রিধার কাছে আজ ফুলের গন্ধ বিষাক্ত বিষের ন্যায়, যা নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করলে বুকে জ্বালা পোড়া করছে। 1 ঘন্টা আগে ওকে ঘরে রেখে গেছে সকলে। মেয়েটা ঘরে এসে ড্রেস চেঞ্জ করে ব্যালকনিতে ঘাঁটি বেঁধেছে, আর 1 পা কোথাও নড়েনি। কেঁদে কুটে চোখ জোড়া ফুলে বালিশ হয়েছে। আজ নিজেকে খুব অসহায় লাগছে মেয়েটার। হঠাৎ দরজা খোলা শব্দে কেঁপে ওঠে ত্রিধা। অজানা আশঙ্কায় বুকটা ঢিপ ঢিপ করতে থাকে। দেয়ালের সাথে চেপে বসে আরো সরে যায় ওদিকে। হালগুছে ব্যালকনির দরজা বন্ধ করতে নিলে 2টো পা এসে থামে ত্রিধার সামনে। মেয়েটা সিক্ত সংকেত আখি যুগল উঁচু করে তাকায়। চাঁদের আলোয় ঝলমলি ওঠে ত্রিধার আনন। কৌশিক ওর দিকে চেয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। যেই চোখে বিকাল অব্দি ঘৃণা ছিল, সেই চোখে এখন ভয় কেন বেবি গার্ল? তোমার চোখে সবটুকু ঘৃণা কেবল আমার জন্য বরাদ্দ। ওই চোখে কখনো ভয় কিংবা অন্য কোনো অনুভূতি আমি দেখতে চাই না। দেখতে চান না, নাকি অনুভূতির কাছে মাথা নোয়াতে পারবেন না? কোনটা? কথার পৃষ্ঠে তাৎক্ষণিক প্রশ্ন ছড়ে ত্রিধা। কৌশিক জবাব না দিয়ে এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রয়। পরমুহূর্তে দৃষ্টি ঘুরিয়ে মৃগাঙ্গে স্থির করে। যেটা ভাববে সেটাই। তেরামি ছাড়ুন। তোমার সাথে তেরামি করতে ভীষণ ভালো লাগে। ভালো হতে টাকা লাগে না কৌশিক? বিশ্বাস করো, বেশি না, 500 কোটি টাকা দিলে আমি ভালো হয়ে যাব। ত্রিধা হতভাগ, পরপরই দাঁত কেড়মেড় করে। আমার জীবনটা এইভাবে নষ্ট না করলেও পারতেন আপনি। আপনার শেষ কেবল করুণ মৃত্যু কৌশিক। তখন আমার কি হবে? বেবি গার্ল, আই এম স্পিচলেস। আমাকে হারানোর ভয় পাচ্ছ তুমি? ও মাই গড। নাটকীয় ভঙ্গিতে বলে কৌশিক। ত্রিধা প্রচন্ড বিরক্ত। যার জন্য মনে বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, তাকে হারানোর ভয় কিভাবে পাবো আমি? তাহলে এই যে বিধবাদের সমাজে মূল্য কম, সেটার ভয় পাচ্ছ? তোমার তো ভালোবাসার মানুষ আছে, তার সাথে ঘর বাঁধবে। বরং আমি মরে গেলে তোমাদের আরো সুবিধা হবে। সেকেন্ড চান্স থাকতে আপসেট হওয়া যাবে না ডার্লিং। একজন আনম্যারিড ছেলে ম্যারিড মেয়েকে কেন বিয়ে করবে? ভালোবাসার টানে। আপনি ভালোবাসা বোঝেন? হয়তো। পশুরা ভালোবাসা বোঝে না। পশুদেরও একটা মন আছে। আপনাকে আজ অদ্ভুত লাগছে। কৌশিক এই কথায় ঘাড় বাঁকিয়ে যায়, হেসে বলে, তাই নাকি? জি। মাঝে মধ্যে নিজেকে একটু অদ্ভুত বানাতে ভালো লাগে। আপনি সত্যি কৌশিক তো? এত নরম কথা কৌশিক তালুকদার আজ অবধি বলেনি। কেন, শুনতে ভালো লাগছে না নাকি আমার মুখে বেমানান শোনাচ্ছে? নরম কথায় আমার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে, শুকে দেখবে একবার। কৌশিকা নামের এমন বিকৃত উচ্চারণে কৌশিকের ভ্রুদয় কুঁচকে আসে। হোয়াট ইজ কৌশিকা বেবি গার্ল? শেষ পর্যন্ত এই ছিল তোমার মনে? নামের লেজ ধরে আমার ইজ্জতে টান দিলে? ইটস নট ফেয়ার ডার্লিং। একের পর এক চমকে ত্রিধা হতভম্ব। ছেলেটাকে ভূতে টুতে ধরলো নাকি? এত কথা এ যাবত অবধি বলেনি কৌশিক। ত্রিধাও কম কিসে। আপনার ইজ্জত আছে?
খুলে দেখাই? তিথা ঠিক বুঝলো না, শুধালো, কি খুলবেন? কৌশিক দুষ্টু হেসে ইশারায় বোঝা দেয়, মেয়েটা লজ্জা পেয়ে বসে। দেখ, আপনার সাথে কথা বলাই বেকার। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। এই ছেলের সামনে আর 1 সেকেন্ডও না। কৌশিক সরে দাঁড়িয়ে তিতাকে যেতে দেয়। তিতা ঘরের দিকে পা বাড়ানোই এক ঝটকায় কৌশিকের বুকের উপর পড়ে। কৌশিক নিজের দুহাত তিতার কোমরে রেখে নিজের সাথে জড়িয়ে নেয়। তিতাকে কি হলো ভাবতেই তিতার হৃৎপিণ্ডের গতি কমে। কৌশিক ঘোর লাগানো দৃষ্টিতে তিতার দিকে চেয়ে আছে। মুখটা সামনে এগোতেই তিতা মুখ ঘুরিয়ে নেয়। কৌশিক মৃদু হাসে। তিতা এই পর্যায়ে ছাড়া পেতে মুচড়ামুচড়ি শুরু করে। ছাড়ুন প্লিজ। বেবি গার্ল, জলদি শুকে দেখো, তবেই যেতে পারবে। তিতা কিং কর্তব্য বিমূঢ়। এটা কেমন আদেশ? পরপরই দুষ্টু হাসে। নাক বাড়িয়ে মুখ অবধি নিয়ে ফসফস করে শ্বাস গ্রহণ করে। দুর্গন্ধ কৌশিকা। আচ্ছা, রাত এভাবেই থাকবে তুমি? অমনি তিতা আলাভুলা হাসে। এই কৌশিকা, আপনি দেখি মজাও বোঝেন না? আপনার মুখ তো না যেন পারফিউমের ফ্যাক্টরি। আহ, মন মাতানো সুবাস। আমার তো মন চাইছে আপনার মুখের মধ্যে ঢুকে বসে থাকতে। তিতার কথা বলার ধরনে কৌশিক উচ্চস্বরে হেসে ওঠে। তিতাকে ছেড়ে দেয়। I'm impressed, baby girl. By the way, তুমি চাইলে মুখে না ঢুকে আমার মনের মধ্যে ঢুকতে পারো। তিতা কিছুক্ষণ মুগ্ধ নয়নে চেয়ে থাকে। চন্দ্রের সোনালী আলোয় কৌশিককে ভীষণ মোহনীয় দেখাচ্ছে। ছেলেটার হাসির গুঞ্জন বুকের মাঝে তোলপাড় তুলেছে। মানুষটাকে হাসলে এতটা সুন্দর লাগে, তাহলে হাসে না কেন? সবসময় গোমরা মুখ না থেকে মাঝে মধ্যে হাসলেও তো পারে। তিতার হৃদস্পন্দন বাড়ে। মেয়েটা দ্রুত সরে পড়ে। ত্বরান্বিত হাতে ঘরের লাইট জ্বালায়। কৌশিক হাসতে হাসতে ঘরে প্রবেশ করে এক পলক তিতার দিকে চেয়ে দরজার দিকে হাঁটা ধরে। আমি রাতে আসবো না, ভালোভাবে দরজা লক করে রাখবে। রাতে কেউ ডাকলে দরজা খুলবে না। অ্যান্ড ইউর অ্যাক্টিং স্কিল জাস্ট ওয়াও। আই থিঙ্ক তোমার ফিল্ম ডিরেক্টরদের সাথে কথা বলা উচিত। পড়াশোনা বাদ দিয়ে ওটাতে মনোনিবেশ করলেও তো পারো। গলার আওয়াজের সাথে ধীরে ধীরে মানুষটা চিহ্ন মিলিয়ে যায়। তিধা হতভম্ব নয়নে চেয়ে রয়। ধরা পড়ে গেল। এটা মানুষ নাকি অন্য কিছু? 5 মিনিটে যেখানে ধরা খেয়ে বসে সেখানে কিভাবে কি করবে মেয়েটা বড় হতাশ হয়। হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে মন চায়। শব্দ করে দরজা আটকে দেয়। গুটি গুটি পায়ে বিছানার দিকে এগোয়। পরীর শরীর খারাপ করেছে। পানি পরিবর্তনে ঠান্ডা লেগেছে, মাত্রাতিরিক্ত, সাথে জ্বর। সন্ধ্যায় ডক্টরের কাছে নিয়ে গেছিল। 4 মাসের অতটুকু বাচ্চাকে গ্যাস দিতে হয়েছে। সে কি কান্না পরীর। মেয়ের কান্নায় মেহেরিমা নিজেও কেঁদেছে খুব। রাত 1টা, অথচ পরীর চোখে ঘুম নেই। বসা, কোলে থাকছে না। আবার মেহেরিমা হৃদিতকে ছাড়া কাউকে চিনছেই না। অন্য কেউ কোলে নিলেই কাঁদছে, এমন কেউকে কোলে নিয়ে বসলেই কেঁদে উঠছে। মেয়েকে কাঁদাতে মেহেরিমা নারাজ। তাই তো সেই সন্ধ্যা 8টা থেকে হৃদিত আর ও মিলে পরীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। একবার ঘর জুড়ে পায়চারি করছে তো আরেকবার ব্যালকনিতে। একবার মেহ নিচ্ছে তো আরেকবার হৃদিত। সাথে মেহেরিমার কান্না ফিরি। একটু পরপর ফ্যাস ফ্যাস করে কাঁদছে। এই তো এখনই কাঁদছে আর ঘরের মাঝে হাঁটছে। পরী যদিও বা একটু ঘুমাবে, ওর কান্নার দরুন সেটাও বোধহয় পারছে না। হৃদিত তিতি বিরক্ত হয়ে ধমকে ওঠে। এই, তোর কান্না থামা। অকস্মাৎ ধমক খেয়ে মেহেরিমার কান্না থেমে যায়। মুখ ফুটে কিছু বলতে নিলেই হৃদিত ফের বলে, মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে তোর খবর আছে। মাহিরাকে আমার কাছে দি। 10 মিনিট নীরবতা পালন করবি। এটা তোর জন্য চ্যালেঞ্জ। যদি জিততে পারিস তাহলে যা চাইবি তাই পাবি। মেহেরিমার রাগার কথা ছিল, অথচ রাগে না, বরঞ্চ খুশি হয় মনে মনে। পরীকে হৃদিতের কাছে দিয়ে বিছানায় যেয়ে বসে। ঠোঁটের উপর আঙ্গুল চেপে সন্ন্যাসীদের ধ্যান করার মতো চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে কি চাওয়া যায়। হৃদিত খুব কষ্টে নিজের হাসি আটকায়। পাছে যদি পরীর ঘুমের রেশ কেটে যায়। কিছু মিনিট পেরোতেই পরী গভীর ঘুমে তলিয়ে যায়। হৃদিত যত্ন সহকারে মেয়েকে মাঝখানে শুয়ে দেয়। মেহেরিমা তাকে তাকিয়ে মুচকি হাসে। ঘুমিয়ে পড় জান, অনেক রাত হয়েছে। তোর রেস্ট প্রয়োজন। মাইরা ঘুমানোর সময়টুকুতে তুইও ঘুমিয়ে নে। সকালে উঠে তোর আবদার শুনবো। মেহেরিমার কপালে অধৈর্য শুয়ে দিয়ে নিজের জন্য নির্ধারিত জায়গায় শরীর এলিয়ে দেয় হৃদিত। মেয়েটাই ছোটখাটো যত্নগুলোতে নিজেকে খুইয়ে বসে বারংবার। অধরে তৃপ্তির হাসি ফুটিয়ে নিজেও শুয়ে পড়ে। হৃদিতের মতো একজন ভালোবাসার মানুষ আর পরীর মতো ফুটফুটে একটা বাচ্চা থাকতে জীবনে আর কি লাগে? কিচ্ছু লাগে না। মেহেরিমা পরিপূর্ণ। পাশে থাকা দুজনকে নিয়ে মেহেরিমার সাজানো ছোট্ট পৃথিবীটা পরিপূর্ণ। রাত 2টো। কৌশিক আর ঈশান পাশাপাশি ফুটপাতে বসা। আজ যেন এক নতুন কৌশিককে আবিষ্কার করেছে ঈশান। স্যারের আচরণ, কথায় বারবার অবাক হতে হচ্ছে ছেলেটাকে। একের পর এক সিগারেট ফুঁকছে কৌশিক। মনের মাঝে সাহস জুগিয়ে ঈশান কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে, স্যার আপনি কি অনুতপ্ত? কথাটা শ্রবণেন্দ্রিয় পর্যন্ত পৌঁছাতেই কৌশিক পাশ ফিরে যায়। অমনি ঈশান 2 হাত দূরে যায়। শুট করবেন না স্যার,
আমার ফিউচার ওয়াইফ এই বাংলাদেশের কোনো এক কোনায় মটকার মতো পড়ে আছে। বেচারি আমার জন্য বসে কান্না করবে। বিয়ে না করে তাকে বিধবা করতে চাই না আমি। হড়বড়িয়ে কথাগুলো বলে থামে ঈশান। কৌশিকের ভুরু যুগল আপনা আপনি কুচকে আসে। তোমার বিয়ে কে করবে? কেন স্যার, আমার বউ। কৌশিক মেজাজ ছাড়াই ধমকে ওঠে। আর একটা বাজে বকলে জায়গা মতো শুট করব, তখন কেঁদেও কুল পাবে না। কাজের কথা বলো। ভেনেজুয়েলা থেকে ড্রাগস সাপ্লাই দেওয়া হচ্ছে স্যার। কয়টা কান্ট্রিতে? 13টা। গুড বয়। এবার শুধু বাস্টার্ডগুলো টাকা নিয়ে ঝামেলা করুক, ওখানেই পুঁতে রেখে দেব। আমার বুকের উপর দাঁড়িয়ে আমার সাথে চালাকি। হ্যাঁ। কথা শেষ করে সামনে ঘাড় ঘোরাতে চেয়েও থামে কৌশিক। ঈশানের সাদা শার্টে অতি ক্ষুদ্র লাল আলোর উপস্থিতি লেজার লাইটের আলোর মতো অতি সূক্ষ্ম। ফিসফিস করে বলে, ডোন্ট মুভ ঈশান, আশেপাশে সিসিটিভি ক্যামেরা আছে। ঈশান কৌশিকের মতো করেই আওড়ায়। না স্যার, সামনে 2 মিনিট হাঁটলে একটা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব পাওয়া যাবে। আমার ব্যাক সাইডে রিভলভার আছে, দ্রুত কাছে এসো, ওটা বের করো, সামনে থেকে যেন বোঝা না যায়। কৌশিকের কথা মতো সবটা করে ঈশান। ব্যাকসাইড থেকে আস্তে ধীরে রিভলভার বের করে পেছন দিয়ে কৌশিক বাম হাতে দেয়। ঠিক 2 সেকেন্ডের ব্যবধানে একটা শুটের শব্দ হয়। রাস্তার ওপাশ থেকে ওদের থেকে কয়েক গজ দূরের একটা নতুন নির্মাণ করা বিল্ডিং এর দোতলায় ব্যালকনি থেকে একজন রাস্তায় লুটিয়ে পড়ে। ঈশান হতভাগে শীর্ষে। এত দ্রুত, এত নিখুঁত শুট, চোখের পলকে যেন সবটা ঘটে গেল। ঈশানের মাঝে মধ্যে খুব জানতে ইচ্ছে হয়, এটা মানুষ নাকি যন্ত্র। রিভলভার পেছনে রাখা অবস্থায় কৌশিক উঠে দাঁড়ায়, গাড়ির দিকে অগ্রসর হয়। দ্রুত লাশ সরাও, এটা জেনে নিও শালা কোন পক্ষের। ঈশান বাধ্যর মতো মাথা নাড়ায়, পকেট হাতড়ে ফোন বের করে দ্রুত কাজে লেগে পড়ে। ওরা দুজন এসেছিল ঢাকা থেকে একটু অফ সাইডে। এদিকে পরিত্যক্ত বিল্ডিং এ বেশি মানুষের বসবাস নেই।